Teleconference. Thank you. Thank you very much. Good evening. Morning to morning. কি হলো, পেছন দিক থেকে আওয়াজ এলো না? মনে হচ্ছে আমাকে পছন্দ নয়, বুড়ো বলে। গুড ইভিনিং। Yes, that spirit. আজকাল জুম মিটিং এমন হয়েছে যে কাউকে এটা জিজ্ঞেস করতে হবে না আমাকে চেনেন কিনা। জুম মিটিং এ সবাই সবাইকে চিনিয়ে দিচ্ছে, তো সেই জন্য এটা জিজ্ঞেস করছি না। তো এটা জিজ্ঞেস করছি যে কারা প্রথমবার দেখছে, সামনে থেকে প্রথমবার কারা দেখছে। আমি আপনাদের সবারই থেকে বয়সে সব থেকে ছোট, মাত্র 72 বছর। আমি যেটা মনে করি, এই 71, 72, 70, 69 এগুলো সব ক্যালেন্ডার। আসল বয়সটা এখানে হয়। যদি কেউ মন থেকে বুড়ো হয়ে গেল না, সে সত্যিকারের বুড়ো হয়ে গেল। সেই জন্য রাকিব সাহেব বলছিলেন যে এখানে হাত দিয়ে কসম খান। এখানে আপনি যেটা ধারণ করতে পারবেন সেটাই আপনাকে লাইফ দেখিয়ে দেবে। যাই হোক, নাম তো অনেকবার শুনেছেন, ছোট্ট পরিচয় দিই লাইফ সম্বন্ধে একটুখানি, তারপরে আর মোটিভেশন কিছু বলবো না। একটা কবিতা, যদিও সেটা ইউটিউবে আছে, তবু আমি একবার রিপিট করব ফর ইওর মোটিভেশন। নাম পূর্ণেন্দু চ্যাটার্জি, অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদ, কাঁদি সাব ডিভিশন। 1968 সালে হায়ার সেকেন্ডারি পাস। তখন পশ্চিমবঙ্গের অবস্থা এমন ছিল, ইয়াং ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরোবার সময় মা বাবার পায়ে হাত দিয়ে বেরোতো। একদিকে নকশাল আর একদিকে সিআরপি। এরকম একটা পরিস্থিতিতে খুব বাজে স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও পড়া ছাড়া সিদ্ধান্ত নিতে হলো, এবং 69 জানুয়ারি 24 আমি আর্মিতে চলে গেলাম বাধ্য হয়ে। মানে কিরকম স্টুডেন্ট ছিলাম সেই সময়কার মারামারির পিরিয়ডেও আমার স্কুল থেকে 78 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে আমরা মাত্র 12 জন পাস করেছিলাম ক্লাস 11। তাই বললাম, খুব একটা বাজে স্টুডেন্ট ছিলাম না, কিন্তু বাধ্য হয়ে পড়া ছাড়তে হবে। ট্রেনিং শেষ করে প্রথমেই বাংলাদেশ বর্ডার ত্রিপুরার মনুবাজার দিয়ে আমরা ঢুকেছিলাম আপনি চট্টগ্রাম পর্যন্ত। যুদ্ধ শেষ করে 17ই ডিসেম্বর সেকেন্ড ডে অফ ফ্রিডম হলো বাংলাদেশের। 16ই ডিসেম্বর আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 17ই ডিসেম্বর আমরা চট্টগ্রামে বাংলাদেশের সেকেন্ড ডে অফ ফ্রিডম করলাম, এবং 31শে ডিসেম্বর সে বছর ছুটি পাইনি, যেহেতু ইমার্জেন্সি ডিক্লেয়ার ছিল, ইমার্জেন্সি ফর ওয়ার। তো 1 মাসের ছুটিতে বাড়িতে এলাম। তারপরে আমার 12 বছরের বন্ড ছিল, মোটামুটি বন্ড পিরিয়ড কেটে গেল। 1981-এ আমি রিটায়ার করলাম আর্মি থেকে। একসঙ্গে 3টে চাকরি পেয়েছিলাম, একটা গোয়াতে, একটা স্টেশন ওয়ার্কশপ পানাগড়ে। আমার টেলিকমিউনিকেশন ডিপ্লোমা ছিল, আর্মি থেকেই করেছিলাম।
মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওখান থেকে ওসমানিয়া ইউনিভার্সিটির আন্ডারে আরি কলেজে, হ্যাঁ, 3টে চাকরি, একটা গোয়াতে, একটা সেশন অফ পানাগড়ে, আর একটা এনআইটি দুর্গাপুরে। এনআইটি দুর্গাপুরটাই চয়েস করলাম কেন, ছেলে দুটোর ভবিষ্যৎ ভেবে। তো এক জায়গায় থাকবো, একটা পড়াশোনার ইনস্টিটিউশনে থাকবো, তাদের হয়তো কিছু লাভ হয় এই ভেবে এনআইটিতে আমি জয়েন করেছিলাম সিকিউরিটি কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে। 30 বছর ওখানে চাকরি। 2011 সালে আমি ওখান থেকে রিটায়ার করি। যখন রিটায়ার করেছিলাম, আমার 2 ছেলে, এক ছেলেকে তো আপনারা সামনে দেখছেন। আমার বড় ছেলে অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে MBA করেছে, দীর্ঘ 12 বছর ওখানেই আছে, ও ইউনিভার্সিটি টপার, এবং এখন একটা খুবই বড় পোস্টে চাকরি করে। ওর মিসেসও একটি হসপিটালের নার্স, ওখানকারই মেয়ে। বেসিক্যালি দে আর ইন্ডিয়ান, কিন্তু এখন তারা ওখানকার সিটিজেন। ওদের অরিজিনাল বাড়ি হচ্ছে ম্যাড্রাস। ওরা হচ্ছে মুদিলিয়ার টাইটেল। মুদিলিয়ার হচ্ছে চোল বংশের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, চোল বংশের রাজপুরোহিত ওরা। তো যাই হোক, 2011 সালে যখন রিটায়ার করলাম, তখন ব্যাগ ভর্তি রোগ, প্রেশার, সুগার, আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড, রেকটামে টিউমার, আর ভেতরে ভেতরে যে ক্যান্সার চলছে সেটা জানতাম না, আস্তে আস্তে জন্ম নিচ্ছে। মাসে ব্যাগ ভর্তি করে আমার আর মিসেসের ওষুধ আসতো, যদিও এনআইটির ওষুধ ফ্রিতেই পেতাম, 2-1টা হয়তো কিনতে হতো। এইভাবে চলছিল। তো আজকে এমন একজন ব্যক্তির আমি নাম করব, তিনি যদি না থাকতেন তাহলে আজকে স্টেজে আমি থাকতাম না। হি ইজ নান আদার দ্যান টুটুল চৌধুরী। দু 2013 সালের আগস্ট মাসের 22-23 তারিখে হবে। টুটুল এসে আমাকে একটা কথা বললো, চ্যাটার্জিদা, আপনার আর বৌদির দুজনেরই তো শুনেছি প্রেশার সুগার আছে, অন্যগুলো জানতো না, কেন সেগুলো তো জানার ব্যাপারও নয় অতটা। একটা প্রোডাক্টের সন্ধান আমি পেয়েছি, একটা প্রোডাক্ট 320টা রোগের উপরে কাজ করবে। তা আমার মুখ দিয়ে প্রথম কথা এটাই বেরিয়েছিল, টুটুল, তোমার মনে হচ্ছে না দুনিয়ার সব থেকে বড় মিথ্যে কথা? কেন আমাদের এখানে যেটা সফটওয়্যার লোড হয়ে আছে, একটা রোগ একটা ওষুধ, এই সফটওয়্যার লোড আছে না, ছোটবেলা থেকে তো আমরা তাই দেখে এসেছি। এখন একটা নতুন সফটওয়্যার এসে কি বলছে, একটা কোটো 320টা রোগ, এটা সফটওয়্যার মানতে চাইবে না। টুটুল বললো, হ্যাঁ চারিদা, এক্স্যাক্টলি আপনি ঠিক কথা বলেছেন, আমারও বিশ্বাস নেই, কিন্তু অবিশ্বাস করে যদি এটা ফেলে দিই তাহলে এর পরীক্ষাটা হবে কি করে? দেখুন, যে কটা জিনিস দিয়ে এটা তৈরি হয়েছে সবকটাই কিন্তু খাওয়ার জিনিস। দেখলাম খুলে, হ্যাঁ তাই তো, সবকটাই তো খাওয়ার জিনিস। সবগুলোর মধ্যে অর্ধেকের বেশি তো আমরা খাই। সজনে আমরা খাই, মেথি আমরা খাই, আমলা আমরা খাই, গোলমরিচ আমরা খাই, অর্ধেকের বেশি জিনিস তো আমরা খাই, আর বাকিগুলোও খাবার। অতএব খেলে অন্তত মরবো না, এটুকু গ্যারেন্টি। এই ভরসাতে টুটুল আমাকে বললো, আমরা 15 জনা এটা 6 মাস খেয়ে দেখবো এর কি রেজাল্ট, ফিডব্যাক হয়, তারপরে বোঝা যাবে করবো কি না করবো। তো যাই হোক, প্রথম 3 মাসে আমার মিসেসের ওপর আমি রেজাল্ট পেলাম। আমার মিসেসের অবস্থা এমন ছিল, সেদ্ধ ভাত খেলেও অম্বলের ট্যাবলেট খেতে হতো, নাহলে হবে না। 3 মাসের মাথায় দেখলাম ওনার অম্বলের ট্যাবলেট আস্তে আস্তে ছেড়ে গেল।
আজকে দুবেলা মাংস খেলেও আর অম্বলের ট্যাবলেট খেতে হয় না। এরপরে জুম মিটিং আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমার মিসেসের একটা প্রেসক্রিপশন আমরা বারবার দেখাই, ডক্টর শর্মিষ্ঠা দাস, মানে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রুফ আছে আমার কাছে। ডক্টর শর্মিষ্ঠা দাস দুর্গাপুরের ফেমাস স্কিন স্পেশালিস্ট। গত 10-12 বছর ধরে আমি ওনাকে দেখাচ্ছিলাম মিসেসকে ডিউ টু সান অ্যালার্জি। ওই প্রতি মাসে যেতাম, অলমোস্ট ওয়ান এন্ড দ্য সেম, একই ধরনের ট্যাবলেট আর ওই লোশন ফোশন দিত মাখার জন্য। 2012 সালে উনি যখন জানলেন যে আমি রিটায়ার করে গেছি আর এনআইটি থেকে পয়সা খেচা যাবে না, আর রিটায়ার্ড পার্সন কত পয়সা দেবে আমাকে, কেন পয়সা দেওয়া এনআইটি দিত, আমি বিল সাবমিট করতাম, পেয়ে যেতাম। উনি একবারে বাংলাতে প্রেসক্রিপশনের ওপরে লিখে দিলেন যে আপনি রোদে বেরোবেন না, রোদ আপনার প্রথম শত্রু। আর মুখে বললেন ছাতা ছাড়া বা কাপড় মুড়ি দিয়ে, এটা লেখা আছে একবারে, রোদে বেরোবেন মানে বাইরে বেরোবেন না, গ্রীষ্মের দিনে ছাতা এবং শীতের দিনে অন্তত গায়ে যেন কাপড় মুড়ি দেওয়া থাকে। আজকে এখানে আসানসোলের ছেলেরা আছেন, যে কোনো লোককে দুর্গাপুরে স্টক পয়েন্ট আমার বাড়িতে, আমরাই তার উদ্যোক্তা, আমি টুটুল স্যার, তো যে কোনো মানুষকে আমি ইনভাইট করছি আমার বাড়িতে এসে 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে আমার মিসেসের সাথে কথা বলবো। আজ উনি কোনো ট্যাবলেট, কোনো লোশন, নাথিং, কিচ্ছু ইউজ করেন না, কিচ্ছু নেন না। এই ভগবানের আশীর্বাদ পেয়েছিলাম বলে আস্তে আস্তে আমার প্রেশার নর্মাল, সুগার নর্মাল, আর্থ্রাইটিস তো নেই, শুধু আমার এই বাঁ পায়ের হাঁটুটা ডিফেন্সে ভেঙেছিল এবং সিভিয়ারলি ভেঙেছিল, এটাই আমার কাছে এখন একটাই প্রবলেম। রেকটামের টিউমার, আপনারা যে কেউ আমাকে চ্যালেঞ্জ করে যে কোনো মানে সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে পারেন, উনি যদি আমাকে চেক করে বলেন যে এখানে টিউমার ছিল, যতজন পেশেন্ট থাকবে সবারই ফিজ আমি দেবো, বা এটা অপারেট করা হয়েছে। আমি জানি না কি করে ভালো হয়েছে, আই ডোন্ট নো। যদি কেউ জানেন তো ওই মহান মহিলা জানেন, যিনি আমাদের সবার উপরে এই আশীর্বাদের হাত দিয়েছেন। 2016 সালে আমাদের সিটি সেন্টারে একটা বিশাল প্রোগ্রাম ছিল, প্রায় 1000 লোক হয়েছিল না টোটাল, প্রায় 1500 লোককে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। যেহেতু দুর্গাপুরের লিডিং পার্টে আছি, আমার খাওয়াটা খুব টাইমলি, আমি খুব টাইমে খাই এবং সবকিছু আমার টাইমটা মেনটেন করার চেষ্টা করি। তো সেদিন একটু গোলমাল হয়েছে। এর আগে বলি যে আমার প্রায় বছর 35 আগে, আজ থেকে 45 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ডান বুকে একটু আঘাতও লেগেছিল। এই তখন থেকে আমার গল ব্লাডারের প্রবলেম তৈরি হয়। বহু ডাক্তার দেখেছি, দুর্গাপুরের এক পরে এক ডাক্তার দেখেছি, ও কিছু না, গ্যাসের জন্য ব্যথা হচ্ছে, ও গ্যাসটা সব করে একটু আমরা ট্যাবলেট খাবে, ঠিক হয়ে যাবে। সেই দিন রাত্রিবেলায়, ইট ওয়াজ সময় 13th of September or 12th of September 2016, সেই দিন রাত্রিবেলায় সিভিয়ার পেন শুরু। রাজিনকে তুললাম, ও বললো বাবা তোমার তো হচ্ছে গল ব্লাডারের প্রবলেম হয়েছে। আচ্ছা সরি, ঠিক আছে, যাই হোক। তারপরে আপনারা জুম মিটিং এ নিশ্চয়ই শুনেছেন, এমন জায়গায় পৌঁছে গিয়েছিল আমার লিভার ক্র্যাক করতে হয়েছে, কিন্তু ক্যান্সার ওইটুকু জায়গাতেই থেকে গেছে, ক্যান্সার স্প্রেড হয়ে পুরো গল ব্লাডারটা পচে গেছে, একবারে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এই হলো হিস্ট্রি। তারপরে এক পা করে চলা। এই ধরনের সেমিনারে তোমরা যারা সামনে বসে আছো, ইউ পিপল, তোমরা যারা বাচ্চা ছেলেমেয়েরা এখানে এসেছো,
এইরকম একটা সেমিনার হয়েছিল বনলতাতে, যখন আমি ছিলাম বিল্ডার। প্রোগ্রাম চলছে, 10টা-11টার সময় হঠাৎ উড়িষ্যা থেকে একটা ফোন এলো। দিব্যরঞ্জন সাউ বলে তখন আমাদের সঙ্গে একটি ছেলে ছিল, জাস্ট 20-22 বছরের তখন ওর বয়স, সে ডিরেক্টর হয়েছে। চরম তাকে সম্বর্ধনা দেওয়া হলো, সে ফুলের মালা টালা পরিয়ে নাচিয়ে টাচিয়ে যা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অ্যাজ এ বিল্ডার, বুঝতেই পারছেন লাইন তখন আমার ওখান থেকে বসে, সত্যি 42 বছর সরকারি চাকরি করে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন, এই ধরনের মানুষকে সম্মান জানানো আমি কিন্তু কোনোদিন দেখিনি। একটা সামান্যতম কাজের জন্য এমএলএ মার্কেট আপনাকে সম্মানিত করে, এটা একটা বিরাট বড় পাওনা। আমি অর্থ অভাবে এমএলএম করিনি, সত্যি কথাই বলছি। আমার দুটো পেনশন মিলিয়ে প্রায় 67 থেকে 68 হাজার টাকা আমার পেনশন, আর খুব শিগগির এটা আরো অনেকটা বেড়ে যাবে, কেন কিছু রিভিশন হচ্ছে আমাদের। তো যাই হোক, আজকে তোমাদিকে আমি বলবো, ইউ পিপল, তোমরা সিদ্ধান্ত নাও। তোমরা এখানে সবাই, যাদেরকে আমি দেখছি, বয়স্ক দিকে নয়, ইউ অল আর লাইক মাই সান আর ডটার, আমার ছেলে মেয়ের বয়সী। সেই জন্য তুমি বলে বলছি, এখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা। এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও যে নেক্সট মিটিং এ তুমি কি অবস্থায় আসবে। 1 বছর পরে যদি মিটিং হয়, তুমি কি অবস্থায় আসবে, এই সিদ্ধান্তটা নেওয়ার জায়গা কিন্তু এইটা, এবং সেটাকে মাথায় গেঁথে নিতে হবে। আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে ডিরেক্টর হয়ে স্টেজে উঠতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি বছর ঘুরতে দিইনি। ডিরেক্টর আমি হয়েছিলাম, শুধু ওই সম্মানটা আমাকে লোক দেখিয়েছিল, টাকা পয়সা নয়। তখন আমার প্রায় 65-66 বছর বয়স হয়। তো সেই বয়সে যদি আমি সিদ্ধান্ত নিতে পারি, ইউ পিপল মাস্ট টেক ডিসিশন। আর তোমাদের এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছি, আমাদের কোথায় গেল, বিয়ে হলো কি নাম, সুজিত বাড়ি কোথায় গেল? সুজিত বাড়ির মতো স্টেজে দাঁড়িয়ে বিয়ে কারা কারা করতে চান? ডায়মন্ড বানা করে হাত তোলো, রেজ ইওর হ্যান্ড। দ্বিতীয়বার বিয়ে স্টেজে হবে, কারা কারা করতে চাও? ইয়েস, দিস ইজ স্পিরিট, দিস ইজ স্পিরিট। দ্বিতীয়বার স্টেজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেবো আমরা। This should be your spirit. ঠিক আছে? ডায়মন্ড বেনে স্টেজে দাঁড়িয়ে সেকেন্ড ম্যারেজ আমরা করাবো। থ্যাংক ইউ স্যার। জাস্ট আর মোটিভেশন কিছু নয়, একটা কবিতা শুনিয়ে তোমাদেরকে আমি শেষ করছি। এই এটা ধরো তো মাইকটা, কেন মোটিভেশন দিতে গেলে ঘন্টা পেরিয়ে যাবে। এই কবিতাটা ইউটিউবে আছে। चले थे हम अकेले, ना ठीक है, चले थे हम अकेले पर इरादा था पक्का। এর একটু হিস্ট্রিটা প্রথমে বলি। ডায়মন্ড বানার পরে 4-5 দিন আমি কিচ্ছু করিনি, শুধু খেয়েছি। আর হাঁটু ভাঙা লোক তো, ঘুরতে টুরতে বেশি পারি না, ঘরেই ছিলাম। তো বহুদিন পরে পেন ধরলাম যে ডায়মন্ড বানার হিস্ট্রিটাকে কবিতার মারফতে তুলে ধরবো। এই চিন্তা ভাবনা নিয়ে পেন ধরলাম। चले थे हम अकेले पर इरादा था पक्का, चले थे हम अकेले पर इरादा था पक्का। राहों में मुसाफिर जुड़ता गया, काफिला बड़ा होता गया। मंजिल इतना आसान ना था, मंजिल इतना आसान ना था,
राहों में कई उतार चढ़ाव आया, राहों में कई बार तूफान आया, काफिला टूट कर बिखर गया, फिर भी मैं आगे बढ़ा क्योंकि मेरा इरादा था पक्का। कई बार बड़ा तूफान आया, काफिला टूट कर बिखर गया, कई दोस्त मेरा साथ छोड़ दिया, कई अपना मुझसे बिछड़ गया, लेकिन मैंने कभी हार ना माना क्योंकि मेरा इरादा था पक्का। टीम ভেঙেছে, এই ফ্রন্ট লাইনে যারা বসে আছেন না, এদের টিম বহুবার ভেঙেছে। फिर से उठ खड़ा हुआ, फिर से चलना शुरू किया, फिर से मुसाफिर जुड़ता गया, फिर से काफिला बड़ा होता गया, और ये सब तब हुआ क्योंकि मेरा इरादा था पक्का। आखिरकार वो सुनहरा दिन आ ही गया, आखिरकार वो सुनहरा दिन आ ही गया जिसका था मुझे सालों से इंतजार। आखिरकार वो सुनहरा दिन आ ही गया जिसका था मुझे सालों से इंतजार। मेरा पहला मंजिल को मैं पा ही लिया जिसका था मुझे सालों से इंतजार, और ये सब तब हुआ क्योंकि मेरा इरादा था पक्का। आज मैं शुक्रगुजार हूँ उन सभी साथियों का, आज मैं शुक्रगुजार हूँ उन सभी साथियों का जिन्होंने मेरा हर कदम पे साथ दिया, मेरा हर मुश्किल को आसान किया। आज मैं आभारी हूँ मेरा हर ऑफलाइन का जिन्होंने मुझ पे विश्वास किया, हर कदम पे मेरा साथ दिया। আর এই কবিতাটা ইউটিউবে পেতে গেলে এভিএস গ্রুপ গ্লোবাল ওখানে সার্চ করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। এভিএস গ্রুপে আমাদেরই চ্যানেল, ওটা আমাদের। आज मैं दावे से कहता हूँ अगर दिल से कुछ पाने का जुनून हो तो पूरा कायनात आपका साथ देगा। हर मुश्किल आसान होगा, हर मंजिल आपका होगा, हर सपना पूरा होगा, आप कामयाब जरूर होंगे, आपको सब कुछ मिल ही जाएगा अगर आपका इरादा हो। मोरिंगो में कोई सपना आखिरी सपना नहीं होता, कोई मंजिल आखिरी मंजिल नहीं होता, आगे बहुत कुछ कर गुजरना है, आगे बहुत मंजिल को पाना है, और ये सब तभी होगा अगर मेरा इरादा रहेगा पक्का। थैंक यू। जबरदस्त।